উচ্চ বিষয় পদার্থবিজ্ঞান 1 চতুর্থ অধ্যায় বৃত্তাকার গতি অধ্যায়ের রচনামূলক একটা প্রশ্ন বলা হয়েছে প্রমাণ করো যে কেন্দ্রমুখী বল F = mv² r। এই প্রশ্নটা বলা আছে। তো mv² r এটা থেকে কনভার্ট করে এটাও আসতে পারে আর কি। হ্যাঁ, বলতে পারে যে প্রমাণ করো F = m⍵² r। তাহলে আমরা আলোচনা শুরু করি। তাহলে আমি এখানে একটা কি বৃত্ত অঙ্কন করে মানে এখানে মানগুলা বসাইছি আর কি। আমি এটা একটু নিচে করে দেখাবো আর কি। হ্যাঁ, তারপর আমরা ব্যাখ্যা করব। একটা বৃত্তর অবশ্যই একটা কি কেন্দ্র আছে, ধরলাম কেন্দ্র ও বিন্দু। ও থেকে এই পরিধির উপর একটা বস্তু আছে, এই বস্তুর দূরত্ব দিলাম আর এই বিন্দু থেকে একটা বস্তু আছে। তো এই বস্তুটা বৃত্তাকার পথে কি ঘোরাবো আর কি। বৃত্তাকার পথে ঘোরাইতে গেলে এই বস্তুটাকে স্পর্শ বরাবর, অর্থাৎ বৃত্তের স্পর্শ বরাবর একটা বেগ কাজ করে। অর্থাৎ আমি যদি এই বস্তুটিকে একটি স্পর্শ বরাবর একটা বেগ দিলাম, এটা দিলাম ভি বেগ, এটার বলা হয় কি রৈখিক বেগ। অর্থাৎ এই বস্তুটা কি রৈখিক বেগে ঘুরবে স্পর্শ বরাবর। হ্যাঁ, তে রৈখিক বেগ। তো এখানে এম ভরের একটা বস্তু ছিল। হ্যাঁ, তো এখানে লিখেছি যে মনে করি এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এই ভি সমদ্রুতিতে ঘুরছে, এই কথাটা লিখেছি। এখন এ বিন্দুতে লিখেছি উলম্ব বরাবর বেগ। কি ধরেছি? উলম্ব বরাবর বেগ ধরছি ভি। দেখুন আর ও এ অর্থাৎ কেন্দ্র বরাবর বেগ কি শূন্য ধরেছি। কীভাবে শূন্য ধরেছি দেখো, ও এ আমরা ধরবো কি কেন্দ্র বরাবর বেগ। তো আমরা ও এ আমরা কি ধরবো আর একটা জিনিস, সেটা ধরবো অনুভূমিক উপাংশ। আর এই এ অর্থাৎ ভি যে গেছে এটা ধরবো কি উলম্ব উপাংশ। তো সেজন্য কি এই ভি বেগটা দেখো উলম্ব, এই ভি বেগ তো কি উলম্ব বরাবরই আছে, সেজন্য লিখছি উলম্ব বরাবর বেগ কি ভি। আর ও এ অর্থাৎ কি কেন্দ্র বরাবর বেগ ধরছি কি শূন্য। কারণ শূন্য এই জন্যই যে আমরা এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কি আছে, অর্থাৎ ও এ রেখা এবং এই ভি বেগটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো আমরা যদি এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল এর আগে আমরা করে এসেছি যে কিভাবে যে উপাংশ বের করতে হয় কিভাবে। যদি এই একটা ভেক্টর থাকে, যে ধরলাম এইটাই ভি ধরলাম, যে এই ভেক্টরটাকে যদি এদিকে টেনে নিয়ে আসে, অর্থাৎ যদি এখানে থিটা কোণ থাকে, কি থাকে থিটা কোণ, এই বেগটাকে যদি এই রেখা বরাবর এই উপাংশে টেনে নিয়ে আসে তাহলে কী হবে ভি একটা হবে কি ভি সাইন থিটা, আর একটা হবে কি ভি কস থিটা। এই রেখাটা হবে কি ভি কস থিটা, আর এটা হবে কি ভি সাইন থিটা। তেমনই যে আমরা এটা ধরেছি কি উলম্ব, এটা কি ধরেছি উলম্ব বরাবর কি হয় ভি সাইন থিটা, আর অনুভূমিক বরাবর হয় কি ভি কস থিটা। আমরা ধরেছি এটা কি উলম্ব বরাবর বেগ ছিল কি ভি। তাহলে অনুভূমিক কি হবে এই ভিটাই দেখো কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কত অ্যাঙ্গেল আছে অনুভূমিকের সাথে কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। অর্থাৎ এই রেখাটা হবে তখন কি ভি কস 90 ডিগ্রি, অর্থাৎ ভি কস 90 ডিগ্রির মান হচ্ছে শূন্য। অর্থাৎ কস 90 ডিগ্রির মান কত হয় শূন্য। তাহলে কস 90 ডিগ্রি মান যদি শূন্য হয় তাহলে ভির সাথে শূন্য গুণন দিলে কত হয় শূন্য। সেজন্য বলা হয়েছে যে কেন্দ্রমুখী অর্থাৎ কি কেন্দ্র বরাবর বেগটা হবে কি শূন্য, অর্থাৎ উপাংশ করে দেখলাম কি সেটা হয় কি শূন্য। তারপর ধরিটি সময়ে অর্থাৎ একটা বৃত্ত ছিল, ও বিন্দু আর এ বিন্দু বি ছিল। টি সময় বস্তুটি এ হতে বি বিন্দুতে আসে। আমি ধরে নিলাম এই বস্তুটা এ হতে বি বিন্দুতে আসলো, কি বি বিন্দুতে আসলো। আমি একটা কথা বলে রাখি যে আমাদের ফিগারে দেখা যাচ্ছে এ থেকে বি বিন্দু অনেকটা দূরত্ব বোঝা যাচ্ছে, কিন্তু আসলে না। আমরা এমন একটা দূরত্ব নেব মানে ক্ষুদ্র দূরত্ব, ছোট একটা দূরত্ব, মানে অল্প সময় আমরা বোঝানোর সুবিধার্থে কি দূরত্বটাকে একটু বড় দেখা যাচ্ছে, কিন্তু আসলে কি আমরা ক্ষুদ্র দূরত্ব
ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র দূরত্ব নেব আর কি। হ্যাঁ, তারপরে বোঝানোর সুবিধার্থে কি একটু বড় আকারে নিয়েছি আর কি। হ্যাঁ, আমি ধরে নিলাম এ বিন্দুর ভরের বস্তুটা কি বি বিন্দুতে পৌঁছাইছে, কত সময় লাগছে, টি সময়, কি এতটুকু লাগছে কি টি সময়। এ থেকে বি বিন্দুতে পৌঁছাইতে লাগছে কত টি সময়। তাহলে এই কেন্দ্র থেকে এই বি বিন্দু বস্তুর দূরত্ব কত আর তো হবে, কত হবে আর ব্যাসার্ধ। তাহলে কি এখানে একটি কি অবশ্যই কি কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেটা কি থিটা কোণ। সেই কথাটা এখানে লিখেছি। ধরি টি সময়ে বস্তুটি এ হতে বি বিন্দুতে আসে, টি সময়ে বস্তুটি এ হতে বি বিন্দুতে আসে এবং কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে, সে কোণের নাম কি থিটা কোণ। আমি বোঝানোর সুবিধার্থে কি দূরত্বটা কি বেশি নিয়েছি, সেজন্য কোণটা হয়েছে কি বেশি। কিন্তু আসলে কি ক্ষুদ্র দূরত্ব নিতে হবে, ক্ষুদ্র দূরত্ব নিলে হবে কোণটা হবে ক্ষুদ্র। আমরা পরে একটু দেখব, এই কথাটা নিয়ে আলোচনা করবো একটু। বি বিন্দুতে যখন বস্তুটা যায় তখন এই বি বিন্দু থেকে একটা বেগ কাজ করবে স্পর্শ বরাবর। কি বরাবর? স্পর্শ বরাবর। কি বরাবর কাজ করবে? স্পর্শ বরাবর। আমি বলেছি কি যে বৃত্তাকার পথে ঘুরাইতে বেগটা স্পর্শ বরাবর কাজ করবে আর কি। তাহলে স্পর্শ বরাবর একটা জিনিস, মানে আমরা অর্থাৎ জ্যামিতিতে বলা আছে যে ও এবং বি অর্থাৎ কি বৃত্তের ব্যাসার্ধটা, বৃত্তের ব্যাসার্ধ থেকে স্পর্শগামী যে একটা রেখা আছে, এই বৃত্তের ব্যাসার্ধের সাথে কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। আমি আবারও বলছি, স্পর্শগামী ব্যাসার্ধে দুটা মধ্যবর্তী কোণ হয় কত 90 ডিগ্রি। অর্থাৎ কি এতটুকু হয় কি 90 ডিগ্রি। কত হয়? এখান থেকে এতটুকু হয় কি 90 ডিগ্রি। আমি আবারও বলছি যে ব্যাসার্ধ এবং স্পর্শগামী যে রেখা, এই দুটা একে অপরে কি জ্যামিতিকভাবে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এটা কি ছিল? ভি বেগ। অর্থাৎ রৈখিক স্পর্শ বরাবর সবসময় কি ভি বেগ কাজ করবে। তাহলে স্পর্শ বরাবর কি ভি বেগ কাজ করবে। আচ্ছা, ও এ এই যে একটা রেখা, এখন দেখো এই যে একটা বেগ, এই বেগের একটা উপাংশ হবে। কি হবে? একটা উপাংশ। এই উপাংশটা কি আমি ধরলাম এই রেখা, একটা রেখা টান দিলাম আর কি। কি ধরলাম? এই রেখা। এবং এর আর একটা উপাংশ হবে। অর্থাৎ এই যে একটা বেগ, এই বেগ যে একটা স্পর্শ বরাবর কাজ করেছে, এর একটা কি উপাংশ হবে কি এদিকে একটা আর এদিকে একটা। এখন দেখা যাচ্ছে যে ও এর সমান্তরাল কি আছে? এই রেখাটা না। আমি আবারও বলছি যে এখানে যে একটা কি ভি বেগ স্পর্শ বরাবর যে কাজ করছে, এর দুটো উপাংশ হবে। এই রেখা একটা দিয়েছি আর একটা দিয়েছি কি এই রেখা। দেখুন আর একটা জিনিস দেখা যাচ্ছে যে ও এর সমান্তরাল কি আছে? রেখাটা আছে। তো এইটা যদি থিটা কোণ হয়, যদি সমান্তরাল হয়, তাহলে এটাও কি হবে? থিটা কোণ। অর্থাৎ এটার বলা হয় একান্তর কোণ। যেহেতু এইটার সমান্তরালে কি এই রেখাটা আছে, তাহলে এটা যদি থিটা কোণ হয়, তাহলে এটা হবে কি থিটা কোণ। এখন যে আমরা তো জানি যে এই দুটা, অর্থাৎ এই ভি এবং ও বি, এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। যদি এতটুকু হয় থিটা, তাহলে এতটুকু কত হবে? 90 মাইনাস থিটা। কত হবে? 90 মাইনাস থিটা। এই টোটালটা কত ছিল? 90। আর এটা কি থিটা কোণ কেন ধরলাম? যে এর সমান্তরালে আছে, এটার বলা হয় একান্তর কোণ। তাহলে এই 90-এর মধ্যান যদি এই থিটা কোণ বাদ দিই, তাহলে কি এতটুকু কোণ পাবো, এতটুকু কোণ পাবো। তো এখানে আর একটা জিনিস আছে কি, যে আমি এটা যদি এখানে অঙ্কন করি, এটা কি ছিল? ভি। এই রেখাটা কি? এই রেখা। আর এই রেখাটা কি? এই রেখা। অর্থাৎ যেখানে বেগ কাজ করবে সেখানে কি দুটো উপাংশ হবে। এই দুটো উপাংশ আমি নিয়েছি। অর্থাৎ এই টোটালটা কোণ কত? 90 ডিগ্রি।
আমরা জানি কত, এটাও কি এই উপাংশ অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই রেখা আর এই রেখা কত 90 ডিগ্রি আছে, কত 90 ডিগ্রি। তো আমরা এখান থেকে তো পেলাম যে এইটার মান কত ছিল 90 মাইনাস থিটা, এতটুকু পেয়েছি কত 90 মাইনাস থিটা। তাহলে এই কোণটা কত হবে, অবশ্যই থিটা, কারণ টোটালটা কত ছিল 90, তাহলে এটা কি আছে 90 মাইনাস থিটা। এই কোণটা কত ছিল 90 মাইনাস থিটা। এর সাথে কি আরও যদি প্লাস কোণ যোগ দিই তাহলে এটা কেটে গেলে কত হয় 90। সেজন্য এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এটা 100% কত হবে থিটা, কারণ আমরা এই লম্ব অর্থাৎ এই রেখা আর এই রেখা এর মধ্যবর্তী কোণ ছিল কত 90 ডিগ্রি। তাই আমরা 90 ডিগ্রি মিলাইলাম। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই কোণটা হবে কত থিটা। এখন এই কোণটা হবে কি থিটা কোণ। আমি এখানে এই কথাটা লিখেছি, মানে এই চিত্রটা অঙ্কন করেছি যে ও এর সমান্তরাল কি এটা, এটা যদি থিটা কোণ হয় তাহলে এটাও কি হবে থিটা কোণ। তা আমরা জানি তো যে বৃত্তের যে স্পর্শ করেছে এই রেখা আর এবং ব্যাসার্ধ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এর মধ্যবর্তী কোণ কত ছিল 90 ডিগ্রি। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা ছিল কত 90 মাইনাস থিটা। এতটুকু কত ছিল 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা অর্থাৎ এই রেখা আবার এই রেখা কি একটা সমকোণ তৈরি করছে, অর্থাৎ কি 90 ডিগ্রি এখানে অঙ্কন করেছে এটা। এইটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এটা কত হবে থিটা, কারণ 90 মাইনাস থিটার সাথে যদি প্লাস যোগ করি থিটা যোগ করি তাহলে কত 90। তাহলে আমরা তো জানি যে এত টোটালটা কত 90। তাহলে আমরা যেহেতু এই রেখাটা কি ধরেছি উলম্ব রেখা, আর এটা কি কেন্দ্র, তাহলে আমরা এর আগে বলেছি কি উলম্ব বরাবর বেগ, অর্থাৎ কি উলম্ব বরাবর বেগ ধরেছিলাম কোনটা এটা, এবং কেন্দ্র বরাবর বেগ ধরেছিলাম কি ও এ। তাহলে এই ক্ষেত্রে কেন্দ্র বরাবর বেগ কোনটা হবে, অর্থাৎ এখানে কেন্দ্র বরাবর বেগের উপাংশ হবে কি ভি সাইন থিটা, এবং উলম্ব বরাবর বেগের উপাংশ হবে কি ভি কস থিটা। কিভাবে হলো আমি একটু দেখি। যে আমরা যদি এই জিনিসটা এরকম করে নিয়ে আসি তাহলে এখানে কি ছিল ভি, তাহলে এই কোণটা ছিল কত 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। তাহলে আমরা প্রথমে কি এই রেখাটা কি ধরেছিলাম কেন্দ্র বরাবর, অর্থাৎ কি অনুভূমিক, তাহলে আমরা এটা কি ধরবো অনুভূমিক। তাহলে এই রেখাটা যদি আমি এই মানে এই ভেক্টরটাকে যদি টেনে এই উপাংশ নিয়ে আসি তাহলে কি হবে ভি কস 90 মাইনাস থিটা। তাহলে আমরা ত্রিকোণমিতিক ফর্মুলা অনুসারে জানি কস 90 মাইনাস থিটাকে আমরা লেখা যায় কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটারে লেখা যায় কস থিটা। এখন এই ভি অর্থাৎ এটা ধরছি কি এই ক্ষেত্রে উলম্ব, তাহলে এটাকে যদি এখানে টেনে নিয়ে আসি তাহলে কি হবে ভি সাইন 90 মাইনাস থিটা। তাহলে সরি এখানে ভুল বলেছি, কস 90 মাইনাস থিটাকে লেখা যায় ভি সাইন থিটা, অর্থাৎ কি কস 90 মাইনাস থিটাকে লেখা যায় সাইন থিটা। আর এই ক্ষেত্রে কি এটারও ধরে যদি এখানে নিয়ে আসি তাহলে এটা কি উলম্ব ধরেছি, উলম্বর ক্ষেত্রে সাইন হয়, তাহলে ভি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে অর্থাৎ কি ভি সাইন 90 ডিগ্রিকে লেখা যায় ভি কস থিটা। আমি এখানে সেই কথাটা লিখেছি। উলম্ব বরাবর এই যে একটা বেগ, এই বেগের উপাংশ উলম্ব বরাবর ধরেছে কত ভি কস থিটা। কেন হলো আশা করি বুঝতে পেরেছো। আর এই অনুভূমিক অর্থাৎ কেন্দ্র বরাবর যে রেখাটা এর উপাংশ হচ্ছে কত ভি সাইন থিটা, ভি সাইন থিটা। ভি সাইন থিটা। এখন লিখেছি কি বি বিন্দুতে উলম্ব বরাবর বেগ কি ভি কস থিটা ইকুয়াল টু কি ভি ধরেছি, এবং বি কেন্দ্র বরাবর বি কেন্দ্র বরাবর অর্থাৎ এইটার থেকে এটা কেন্দ্র, তাহলে এটাও কি কেন্দ্র হবে, কেন্দ্র বরাবর বেগ ধরেছি কি ভি সাইন থিটা ইকুয়াল টু কি ভি থিটা। এখানে একটু কারণ আছে যে লেখছি কি থিটা ক্ষুদ্র হলে কস থিটার মান কত 1 ধরা যায় এবং সাইন থিটার মান কত থিটা ধরা যায়। থিটা ক্ষুদ্র হলে, ক্ষুদ্র জিনিসটা কি আমি একটু দেখি যে কেন এই কথাটা বলেছি। যে বি বিন্দুতে উলম্ব বরাবর বেগ কত হয়েছে ভি কস থিটা, ক্ষুদ্র কস থিটার মান 1 ধরেছি সেজন্য কি হয়েছে কস থিটার মান 1 ধরলে কি হয় ভি, আর বি
বি বিন্দুতে কেন্দ্র বরাবর বেগ কি ছিল ভি সাইন থিটা, তাহলে ভি সাইন থিটা, তাহলে সাইন থিটার মান কত ধরেছি থিটা, তাহলে কি ভি সাইনের জায়গায় কি থিটা বসাইছি। তো কেন হলো জিনিসটা আমরা একটু একটু দেখি। অর্থাৎ আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, এটাও কি হয় আর, এটাও কি হয় আর ব্যাসার্ধ। এই বিন্দু থেকে এই বিন্দুটাকে বলবো কি বৃত্ত চাপ, কি বলবো বৃত্ত চাপ। তো বৃত্ত চাপ আমরা সূত্র জানি এস ইকুয়াল টু কি আর থিটা, কি আমরা জানি গণিতে দেখে এসেছি কি বৃত্ত চাপের সূত্র কি এস ইকুয়াল টু আর থিটা। এখন বলে দিছি কি থিটা ক্ষুদ্র, থিটা ক্ষুদ্র হতে হবে। যদি থিটা ক্ষুদ্র, আমি তো আগেই বলেছি যে এই টি সময় অর্থাৎ ক্ষুদ্র সময় অল্প সময় গিয়েছে, আমি বোঝানোর সুবিধার্থে বড় আকারে লিখেছি দূরত্বটা। তো কি ক্ষুদ্র সময়, যদি ক্ষুদ্র সময় হয় জিনিসটা এরকম হবে, এই জিনিসটা যদি এরকম নিয়ে আসি তাহলে কি হবে এরকম আরও ক্ষুদ্র। যদি আরও ক্ষুদ্র করি তাহলে এই এই এতটুকু হবে, তখন কি লম্ব, কি হবে লম্ব। তাহলে এটা কি হবে আর, আমরা বড় আকারে অর্থাৎ ক্ষুদ্র, ক্ষুদ্র বলছি তার মানে কি আরও ছোট হবে, আরও ছোট হলে কি তখন এই যে এতটুকু হয় লম্ব। বৃত্ত যে এরকম বাঁকা আছে তখন বাঁকা মনে করবো না, তখন মনে করবো কি এটা লম্ব। তো লম্ব যদি হয় আমরা কস থিটা ইকুয়াল টু লিখতে পারি কি ভয় আছে ভূমি, ভূমি কোণটা আর আছে কোণটা হবে এক্ষেত্রে আর, তাহলে আর ইকুয়াল টু আর আর কাটা গেলে কি থাকে কস থিটা ইকুয়াল টু কি হয় 1। সেজন্য থিটা যদি ক্ষুদ্র হয়, এই থিটা ক্ষুদ্র হইলে কি এখানে কি লম্ব হয়, আর এটা কি ভূমি, আর এটা হয় কি অতিভুজ। এটা ভূমি আর এটা লম্ব আর এটা অতিভুজ। যে কস থিটা ইকুয়াল টু কি ভূমি বা অতিভুজ, ভূমি কত আর অতিভুজ কত আর, সেজন্য অন হয়েছে। এখন যদি আমরা সাইন থিটা হিসাব করি, সাইন থিটা লম্ব, লম্ব এটা কি বৃত্তচাপ মনে হচ্ছে না, এটা বৃত্তচাপ, এটা বলা হয় কি বৃত্তচাপ। বৃত্তের যে কোনো জায়গায় এই চাপটা কি বলবো কি বৃত্তচাপ। কেন্দ্র দুটা ব্যাসার্ধ যদি সংযোজক রেখা বৃত্তের উপর যদি হয় তাহলে এই বৃত্তচাপকে এই এতটুকু দূরত্বকে বলবো বৃত্তচাপ। তাহলে এতটুকু দূরত্ব কি হবে বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ যদি হয় তাহলে কি লম্ব কি আর থিটা হবে, বৃত্তচাপের দৈর্ঘ্য কি আর থিটা, আর কি লম্ব বা কি হয় লবণ আছে অতিভুজ কত আর। সাইন থিটা ইকুয়াল টু লেখা যায় কি লম্ব আর থিটা, আর অতিভুজ কি আর, তাহলে আর আর কেটে গেলে কি হয় সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যায় থিটা। তো এখন সেই কথাটা এখানে লিখেছি যে বি বিন্দুতে উলম্ব বরাবর বেগ ভি কস থিটা ইকুয়াল টু ভি, আর বি বিন্দুতে কেন্দ্র বরাবর বেগ কি ধরেছি ভি সাইন থিটা ইকুয়াল টু কি ভি থিটা। দেখুন থিটার মান ক্ষুদ্র, এখানে ক্ষুদ্র হিসাব করতে হবে, সেই জন্য কস থিটার মান অন কেন হলো আমি দেখাইলাম। সেটা কস থিটার মান অন বসালে কি হয় বি, আর সাইন থিটার মান কি বসাইছি থিটা, তাহলে বি থিটা হয়। উলম্ব বরাবর বেগের কোনো পরিবর্তন হয় না, আমরা দেখতেই পাচ্ছি যে এটা ধরছিলাম কি উলম্ব, এখানে প্রথমে পাইছিলাম কত কি ভি বেগ, পরে যখন বি বিন্দুতে নিয়ে গেলাম এটা উলম্ব পেয়েছি কত, এটা উলম্ব পেয়েছি কি ভি, তাহলে বেগের কোনো পরিবর্তন হয় না, উলম্ব বরাবর বেগের কোনো পরিবর্তন হয় নাই। সেজন্য লিখেছি উলম্ব বরাবর বেগের পরিবর্তন, ও পরিবর্তন মানে কি বিয়োগফল, প্রথমে ছিল ভি পরে হয়েছে কি ভি, তাহলে বিয়োগফল দিলে কি হয় শূন্য, শূন্য মানে কি বেগের পরিবর্তন হয় নাই। কেন্দ্র বরাবর বেগের পরিবর্তন, কেন্দ্র বরাবর অর্থাৎ কি এই যে কেন্দ্র বরাবর অনুভূমি রেখা, কেন্দ্র বরাবর প্রথমে বেগ ছিল কত শূন্য, কেন্দ্র বরাবর বেগ কত ছিল শূন্য, পরে এই কেন্দ্র বরাবর বেগ হয়েছে কি ভি সাইন থিটা ইকুয়াল টু কি লেখা গেছে ভি থিটা। তাহলে কি কেন্দ্র বরাবর বেগের পরিবর্তন হবে কি আমরা জানি কি শেষ বেগ মাইনাস আদি বেগ। তাহলে আমরা এটা কি কেন্দ্র বরাবর প্রথম বেগ ছিল কত 0, পরে কেন্দ্র বরাবর বেগ হয়েছে কত ভি থিটা, তাহলে শেষেরটা কি শেষ আগেরটা কি আদি। তাহলে বেগের পরিবর্তন সবসময় আমার লিখতে হয় কি শেষ বেগ মাইনাস কি আদি বেগ, বেগের পরিবর্তন। সেই ক্ষেত্রে এখানে কি শেষ বেগ কি ভি থিটা, আদি বেগ কত ছিল শূন্য, তাহলে কি ভি থিটা। আচ্ছা, তাহলে আমরা কি কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করব। ত্বরণ মানে কি আমরা জানি কি বেগের পরিবর্তন ভাগ সময়,
ত্বরণ মানে কি, আমরা আগে ত্বরণ দেখছি কি, এই ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, অর্থাৎ বেগের পরিবর্তন ভাগ সময়। তো এখানে কেন্দ্রমুখী ত্বরণ হবে কি, বেগের পরিবর্তন কত বের করলাম, বি থিটা ডিভাইডেড কি সময়, কত সময়ে গিয়েছে, টি সময় দেখছি। এখন ভি এই লাইনটা এইভাবে লেখা যায় থিটা ভাগ টি, এই থিটা ভাগ টি ইকুয়াল টু লেখা যায় ওমেগা। ওমেগাকে বলা হয় কি কৌণিক বেগ, ওমেগা বলা হয় কি কৌণিক বেগ, কৌণিক বেগ ইকুয়াল টু লেখা যায় থিটা ভাগ টি। তাহলে এই থিটা ভাগ টির জায়গায় কি বসাইছি, ওমেগা, ওমেগা, তাহলে ভি ওমেগা। আবার দেখো ভি ইকুয়াল টু লেখা যায় ওমেগা আর, ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু লেখা যাবে কি ভি ডিভাইডেড আর, তো ওমেগার জায়গায় আবার কি বসাইছি কি ভি ডিভাইডেড আর, তাহলে এই ভি বি গুণন করলে বি স্কোয়ার আর। এখন আমরা জানি কেন্দ্রমুখী বল, আমরা বলের সূত্র তো জানি এফ ইকুয়াল টু এম এ। দেখুন কি এম তো থাকবেই আছে, এর মান কি বের করলাম বি স্কোয়ার, অর্থাৎ এটা কি এর মান বের করলাম, এর মান কি বের করছে বি স্কোয়ার ডিভাইডেড আর, তাহলে এর জায়গায় কি শুধুমাত্র বি স্কোয়ার ডিভাইডেড আর বসাইছি, তাহলে এম উপরে গুণ গেলে এম বি স্কোয়ার বাকার, এতটুকুই প্রমাণ এফ ইকুয়াল টু এম বি স্কোয়ার আর। এখন যদি বলা হয় এতটুকুর প্রমাণ, তাহলে কি করব, এখন করব এটা যে আমরা কি বের করেছিলাম এ ইকুয়াল টু কি ভি ওমেগা, এই লাইন এ ইকুয়াল টু কি ভি ওমেগা। তাহলে কি আমরা ভি ইকুয়াল টু আবার কি জানি, দেখো ওমেগা আর, তাহলে ভির জায়গায় এখন বসাবো কি ওমেগা আর, সাথে কি আছে ওমেগা, তাহলে এ ইকুয়াল টু কি হয় ওমেগা, ওমেগা গুণন দিলে কি হয় ওমেগা স্কোয়ার আর। তাহলে এক্ষেত্রে ত্বরণ বের হবে কি এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, অর্থাৎ এই লাইন থেকে আমি কি একটু ভেঙে এই লাইন পর্যন্ত করলাম এই সূত্র অনুসারে আর কি। হ্যাঁ, আমি আবারও বলছি এ ইকুয়াল টু কি ভি ওমেগা বের করেছি, ভি ইকুয়াল টু আবার কি জানি ওমেগা আর, ওমেগা আর, তাহলে ওমেগা ইকুয়াল টু ওমেগা আর, তাহলে বসালাম ওমেগা, ওমেগা গুণন দিলে কি ওমেগা স্কোয়ার আর। দেখুন এফ ইকুয়াল টু কি এম এ, এম রাখলাম, এর মান কি বসানো যায় ওমেগা স্কোয়ার আর, অর্থাৎ এটা কি কেন্দ্রমুখী বল। তোমাদের প্রমাণ এটাও করতে বলবে আর কি। হ্যাঁ, যদি করতে বলে তাহলে কি এতটুকুই দিলে হবে আশা। আমি আবারও একটু বলি, মনে করি এম ভরের মনে করি একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধির উপর কি একটা বস্তু আছে, এই বস্তুটাকে বৃত্তের চারিদিকে ঘোরাবো। তো বৃত্তের চারিদিকে ঘুরাইতে হলে কি একটা স্পর্শ বরাবর বেগ কাজ করে, সেটারে বলবো কি রৈখিক বেগ। এখানে লিখেছি মনে করি এম ভরের একটা বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি সমদ্রুজিতে ঘুরছে, এ বিন্দুতে উলম্ব বরাবর বেগ, এই যে এ বিন্দুতে আছে উলম্ব বরাবর বেগ ধরেছি কি ভি, এটারে ধরবো কি আমরা উলম্ব বরাবর কত আছে বেগ ভি, আর কেন্দ্র বরাবর বেগ অর্থাৎ কেন্দ্র বরাবর বেগ ধরছি ও এ, কেন্দ্র বরাবর বেগ 0 ধরছি, কারণ এর একটা উপাংশ আছে, এই ভি কে যদি আমি এই রেখায় নিয়ে আসি তাহলে কি ভি কস এতটুকু কত ছিল 90 ডিগ্রি, অর্থাৎ কি 90 ডিগ্রি হয় লম্ব। তাহলে ভি কস যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হয় এই উপাংশটা হয় কি 0, সেই জন্য কি এখানে কি লিখছি কেন্দ্র বরাবর বেগ 0। ধরি টি সময়ে, এই যে টি সময়ে বস্তুটি এ হতে কি বি বিন্দুতে আসে এবং কেন্দ্রে কি থিটা কোণ উৎপন্ন করে, তো বি বিন্দুতে উলম্ব বরাবর বেগ, এই উলম্ব বরাবর কি বেগ ভি কস থিটা আমি বলে দিয়েছি। আর যদি তোমাদের মনে না থাকে তাহলে কি একটু মুখস্থ টাইপ করে নিও, কারণ যে আমি যদি ক্লিয়ারভাবে আরও বুঝাইতে চাই তাহলে ক্লাস অনেক লেন্থ হয়ে যাবে আর কি। হ্যাঁ, 40 মিনিট 30-40 মিনিট হয়ে যাবে আর কি। হ্যাঁ, যতটুকু বুঝাইছি একটু টেনে আবার একটু দেখে নিও, তাহলে আশা করি একটু বুঝতে পারবা। তো মনে করবা যে বি বিন্দুতে উলম্ব বেগটা কি ভি কস থিটা, উলম্ব বেগ কি ধরছে ভি কস থিটা, এবং কস থিটার মান 1 ধরছি, কারণ এই থিটার মান কি ক্ষুদ্র আকারে, অর্থাৎ ক্ষুদ্র আকার হলে কি 1, সাইন থিটার মান কি থিটা, আর কেন্দ্র বরাবর বেগ কত ধরছি কি বি সাইন থিটা, এই বি সাইন থিটা, তো সাইন থিটার মান কি ধরেছি 1, তাহলে বি থিটা। উলম্ব বরাবর বেগের কোনো পরিবর্তন হয় নাই, কারণ উলম্ব বরাবর এ বিন্দুতে বেগ ছিল ভি এবং বি বিন্দুতে বেগ হয়েছে কি ভি, সেজন্য বেগের পরিবর্তন কত 0। আর কেন্দ্র বরাবর বেগের পরিবর্তন প্রথমে ছিল কি 0, পরে হয়েছে কি বি থিটা কেন্দ্র বরাবর। তাহলে আমরা জানি কি শেষ বেগ মাইনাস আদি বেগ, এটাই বলা হয় কি বেগের পরিবর্তন, ভি থিটা। কেন্দ্রমুখী ত্বরণ কি ভি থিটা ডিভাইডেড টি, অর্থাৎ বেগের পরিবর্তন ভাগ যদি সময় দিতে হলে হয় কি সেটা ত্বরণ,
তাহলে ভি থেটা, থিটা ভাগ টি মানে কি ওমেগা, এই ওমেগা বসাইছি। তাহলে ভি ওমেগা মানে কি ভি ডিভাইডেড আর, এই যে ওমেগা ভি ডিভাইডেড আর, তাহলে ভি গুণন দিলে কয় বি স্কোয়ার ডিভাইডেড আর। কেন্দ্রমুখী বল এফ ইকাল টু এম এ জানি, কেন্দ্রমুখী বল কি এফ ইকাল টু এম এ জানি, এম এর মান এম রেখে দিলাম, এ এর মান কি বি স্কোয়ার ডিভাইডেড আর, তাহলে এম উপরে গুণন দিলে এম বি স্কোয়ার ডিভাইডেড আর। এতটুকুই। ধন্যবাদ সবাই, ভালো থেকো।